সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। ভারতের জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার মোদির শপথ, শেখ হাসিনার অভিনন্দন। মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রীর। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। কাল প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দেবেন অর্থমন্ত্রী, গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এখনই দুদকে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির, 15 দিনের সময় চেয়ে আবেদন। শুরুতেই ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ। চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে লিখিত সমঝোতার পর নিশ্চিত হওয়া গেল ফের ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সবকিছু ঠিক থাকলে শনিবার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এই বিজেপি নেতা। তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে সদ্য সমাপ্ত 18তম লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ক্ষমতাসীন বিজেপি পেয়েছে 240 আসন, আর এনডিএ জোটবদ্ধ হিসেবে 293টি। সরকার গঠনে ভারতে দরকার 272 আসন। নির্বাচনে কংগ্রেস পেয়েছে 99 আসন, আর তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 234 আসন। এই অবস্থায় বিজেপি জোটের তেলেগু দশম পার্টি টিডিপি ও জনতা দলের নীতিশ ও নাইডুকে সঙ্গে নিয়ে গুটি চালানোর চেষ্টা করেন কংগ্রেসের রাহুল গান্ধী। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনডিএ জোটে থাকার সম্মতিপত্রে সই করেন নীতিশ নাইডু। তাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী 8 জুন শপথ নিতে পারেন তিনি। বুধবারই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই লোকসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র মোদীর জয়ে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও কয়েকজন বিশ্বনেতাও মোদী, বিজেপি ও এনডিএকে অভিনন্দন জানিয়েছেন। এর মধ্যে আছেন মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। ভারতের লোকসভা নির্বাচনে এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। ক্ষমতায় যেতে 272টি আসনের দরকার হলেও দলটি পেয়েছে 240 আসন। উত্তরপ্রদেশ সহ প্রায় সব রাজ্যেই কংগ্রেস নেতৃত্বাধীন জোটের আসন বেড়েছে। জয় পরাজয় রাজনীতির অংশ, নাম্বারের খেলা ভবিষ্যতেও থাকবে। কিন্তু গত 10 বছরে ভালো কাজের ফল পেয়েছে বিজেপি, তাই ভবিষ্যতেও বিজেপি ভালো কাজ করে যাবে। মন্ত্রিসভার সবশেষ বৈঠকে এমন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। কিন্তু তার এ কথার মর্মার্থ কি দাঁড়ায়? যেখানে সংখ্যার বিচারে তার দল বিজেপি 2019 সালের চেয়ে এবার কম পেয়েছে 63টি আসনে। কথায় আছে, দিল্লির মাসনাদে বসার পথ তৈরি হয় উত্তরপ্রদেশ থেকেই, আর সেই প্রদেশেই ম্যাজিক দেখালো কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশ, এখানে আসন সংখ্যাও সবচেয়ে বেশি, 80টি। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে জয় পায় 62 আসনে। তবে এবার গেরুয়া দুর্গে বেশ জোরে সোরে ধাক্কা দিয়েছে কংগ্রেস সমাজবাদী পার্টির নেতৃত্বে ইন্ডিয়া জোট। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেয়েছে 37টি আসন, আর কংগ্রেস 6টি। সব মিলে ইন্ডিয়া জোটের আসন 43। বিপরীতে মোদী বাহিনী পেয়েছে 36টি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেও সেই চাল কাজে আসেনি। অযোধ্যার ফৈজাবাদ আসনে বিজেপির লাল্লু সিং পরাজিত হয়েছেন। একই অবস্থা মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গেও। মহারাষ্ট্রে বিজেপি এবার 14টি আসন হারিয়েছে। ফল ঘোষণার পর রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন দেবেন্দ্র ফড়নবিশ। পশ্চিমবঙ্গে 2019 সালে ভারতের কংগ্রেস শাসক দল বিজেপি পেয়েছিল 18 আসন, এবার তা নেমে এসেছে 12টিতে। অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আসন সংখ্যা 18 থেকে বাড়িয়ে নিয়েছে 29টিতে। কংগ্রেস গতবার 2টি আসন পেলেও এবার পেয়েছে 1টি। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে কি সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বিকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এই অধিবেশন দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের প্রথম এই বাজেট অধিবেশনের শুরুতে সংসদের ৫ সদস্যের সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেয়া হয়। তারা হলেন এবিএম তাজুল ইসলাম, মোহাম্মদ শাহাবুদ্দিন, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন। পরে ৩ জন সংসদ সদস্য ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। পালন করা হয় ১ মিনিট নীরবতা। পরে প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন সংসদ সদস্য বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন। সংসদ নেতা এর জবাব দেন। এই জায়গাটায় যেহেতু খালেদা জিয়া সে তার নির্বাচনী এলাকা, কাজে মুক্তিযুদ্ধের স্মৃতি অথবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে অথবা তার পরিবার নামে কিছু এখানে হবে, এটা তো তারা কখনো চায়নি। আর আমি একটা কথা বলবো যে যত্র যেখানে সেখানে সব জায়গায় বঙ্গবন্ধু বা আমার পরিবারের নামে যাতে কিছু না হয়, আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সেখানে একটা সিদ্ধান্ত আছে, কেউ কোনো কিছু করতে গেলে আগে ট্রাস্টের অনুমতি দিতে হয়। বাংলাদেশের যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, এ বিষয়ে সরকারের অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী। কিছু লোক সব সময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায়, এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। আর এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি, এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, মানুষের কল্যাণ হবে এমন প্রকল্পে গুরুত্ব দেয়া হবে। 98 সালে নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া না যেতে পারা শ্রমিকদের দায় বাইরার সব সদস্য নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের টাকা ফেরত দেওয়ার দাবিও করেন তিনি। কর্মীদের টাকা নিয়েছে এবং তাদেরকে ফেরত দেওয়া উচিত, এবং এই সকল দায় দায়িত্ব আপনার বাইরার প্রায় 2300 সদস্য আছেন। এই 2300 সদস্য কিন্তু এটা দায় নিবে না। এখন যে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে এবং এই সেক্টরে একটা সুনাম নষ্ট হচ্ছে, এটার সকল দায়িত্ব কিন্তু যে 100 সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে এই দায়িত্বটা নিতে হবে। আমাদের ব্যক্তিগতভাবে অন্যদের কারো এই দায় নেওয়ার কোনো সুযোগ নেই। এই সিন্ডিকেটকে এই দায়িত্ব নিতে হবে, এবং ভবিষ্যতে সিন্ডিকেটের মাধ্যমে আর কোনো প্রকার কোনো শ্রমবাজার যাতে না হয়, এবং সকল এজেন্সি যাদের সরকার অনুমোদিত সকল এজেন্সি তাদের যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে যেন কর্মী পাঠাইতে পারে সেই সুযোগ থাকতে হবে। কাল জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। এর আকার হতে পারে প্রায় ৭,৯৭,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় বাজেটের আকার শতকরা ৪.৬২% বেড়েছে। সামগ্রিক ঘাটতি ২,৬৫,০০০ কোটি টাকা। নির্বাচনী ইশতেহারে ঘোষিত উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকট নিরসন, রাজস্ব আহরণ পরিধি বৃদ্ধি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্ত পূরণের লক্ষ্যমাত্রা, এমন সব নানা সংকটের মধ্যেই টানা 4 দফায় নির্বাচিত আওয়ামী লীগ সরকারের 16তম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। এবারের বাজেটের স্লোগান সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম ও বাংলাদেশের 53তম বাজেট। ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। সামগ্রিক ঘাটতি 2,65,000 কোটি টাকা, প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%। আসন্ন বাজেটে এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। আমার চিন্তায় ছিল না। পরিকল্পনা প্রতিমন্ত্রীর দৃষ্টিতে এবারের বাজেট অবশ্যই জটিল। কর আদায়ের হার বৃদ্ধি তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জটিল সমীকরণে বাজেটে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। একটি বছরের বাজেটের পরবর্তী বাজেটের সঙ্গে আমরা তফাৎ করতাম, আকার বৃদ্ধি করতাম। এবার কিন্তু সেই পরিমাণ আকার বৃদ্ধি হচ্ছে না, সেই পরিমাণ এডিবির ক্ষেত্রেও তাই। ইনফ্লেশনকে আমরা গুরুত্ব দিচ্ছি,
অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনফ্লেশনকে মোকাবেলা করবার। প্রণোদনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। আগামী অর্থ বছরে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ছে সামান্য। কৃষিতে ভর্তুকি থাকছে একই, তবে বাড়ছে খাদ্যে, আর সর্বোচ্চ ভর্তুকি বাড়ানো হবে বৈদ্যুতিক খাতে। আমরা এই দেশটিকে খাদ্য নিরাপত্তার বলয়ের মধ্যে রাখতে পেরেছি। এর পিছনে ভর্তুকি আছে, কৃষি খাতে ভর্তুকি আছে, বিদ্যুতে ভর্তুকি আছে। এই বিভিন্ন ভর্তুকির মাধ্যমে কিন্তু আমরা এই ধারাটা অব্যাহত রাখতে পারছি। ব্যক্তিকর সীমা এবার বাজেটে নাও বাড়তে পারে। বাজেটে ঘোষণা আসতে পারে এমপিদের গাড়ি কেনায় জুলাই থেকে দিতে হতে পারে 43% কর। লাগামহীন মূল্যস্ফীতি আর IMF এর শর্তের তপ্ত পারদ পাড়ি দিয়ে আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। রাজস্ব আহরণ বৃদ্ধি, ডলার সংকট ও আমদানি নিয়ন্ত্রণের মতো কঠিন চ্যালেঞ্জগুলো পাড়ি দিয়ে কিভাবে এবারের বাজেট জনসাধারণের বাজেট হয়ে ওঠে, এখন তারই অপেক্ষা। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামীকাল দুর্নীতি দমন কমিশন দুদকে যাচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার পক্ষের আইনজীবী 15 দিনের সময় চেয়ে দুদকে আবেদন করেছেন। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান শেষ হলে সব রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সীমাহীন দুর্নীতির খবর এখন নিয়মিত ঘটনা। এসব দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে দুদক। এরই মধ্যে 2 দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে। গণমাধ্যমগুলো বলছে বেনজির পরিবার নিয়ে দেশ থেকে পালিয়েছেন, অথচ 6 জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সময় ফুরিয়ে এলেও দুদকের এখনও বিশ্বাস জিজ্ঞাসাবাদে হাজির হবেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। অনুসন্ধান সার্বিকভাবে এগিয়েছে দাবি করে দুদকের আইনজীবী বলছেন, তদন্ত শেষ হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। আমরা যেই তথ্যপাত্রগুলি পেয়েছি এগুলা যাচাই বাছাই করে দেখা হচ্ছে আরও কোনো সম্পদ আছে কিনা, যদি থেকে থাকে, যদি সেটা দুদক পেয়ে থাকে সেগুলো জব্দ চাওয়া হবে, ফ্রিজের আবেদন করা হবে। কাজে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তো অনুসন্ধান শেষ হবে। জানা গেছে বেনজির তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন জানাবেন। প্রথমবার সময়ের আবেদন মঞ্জুর করার বিধান রয়েছে বলেও জানান দুদকের আইনজীবী। উনি কোথায় আছে না আছে এটা বিবেচ্য বিষয় না। উনি নির্দিষ্ট তারিখে হাজির কেন হলো না সেটার চাইতে উনি কী কারণে সময় চাচ্ছে সেটা দেখবে অনুসন্ধানকারী দল, এবং সেটা যদি যথোপযুক্ত মনে হয় প্রথমবার তারা সময় দিয়ে থাকে। নতুন করে খোঁজ পাওয়া সম্পদও জব্দ চাওয়া হবে এবং অনুসন্ধানের ভিত্তিতে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচন প্রসঙ্গ। চতুর্থ ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হলো 6ষ্ঠ উপজেলা নির্বাচন। এই ধাপেও ভোটার উপস্থিতি বেশ কম ছিল নানা অনিয়মের অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়া সদরে বিজয় মিছিলের প্রস্তুতির সময় গুলিতে এক ছাত্রলীগ কর্মী প্রাণ হারিয়েছেন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন ও ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর আলফাডাঙ্গায় চেয়ারম্যান পদে 9 জন ও ভাইস চেয়ারম্যান পদে 15 জন লড়ছেন। 2 উপজেলায় ভোটার রয়েছে 2,07,188 জন। যে সব যোগ্য সৎ তাকেই আমরা বেছে নিতে চাই। আমাদের বিপদে আপদে যাই আমরা তার কাছে সাহায্য পাইতে পারি, যে ভালো করবে মোট কথা তাকেই আমরা ভোটটা দেব। ভোটের এই সুস্থ আছে, সব ঠিকঠাক, পরিবেশ ভালো। বরিশালে অনিয়মের অভিযোগে উজিরপুরের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ পারভেজকে প্রত্যাহার করা হয়েছে। বানারীপাড়ায় ব্রাহ্মণপাড়ার কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় নাইম নামের এক কিশোরকে আটক করে পুলিশ। চতুর্থ ধাপে ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদের ভোট গ্রহণ হয়। নান্দাইলের কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নান্দাইল বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে 2 যুবককে আটক করে পুলিশ। চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় মোট 22 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে 22 জন ম্যাজিস্ট্রেট, বিজিবি 6 প্লাটুন, পুলিশ আনসার ব্যাটালিয়ন সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। টাঙ্গাইলের 4টি উপজেলায় ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 4 উপজেলায় চেয়ারম্যান পদে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ভোট কেন্দ্রে তুলনামূলক ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।
রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে শতকরা 34% মতো ভোট পড়েছে বিকেলে নির্বাচন কমিশন ভবনে। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি জানান, ভোটে অনিয়মের অভিযোগে 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে রেজাল্ট পেয়েছি ওগুলোকে গড় করে দেখা যাচ্ছে টার্ন আউট মানে ভোটার উপস্থিতির সংখ্যা হচ্ছে 34.33 অ্যাকিউরেট। আজকে যদি আমরা সহিংসতার কথা বলি তাহলে খুব মাইনর আহত হয়েছেন ও ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে 11 জন মাইনর আহত হয়েছেন। আমরা খুবই সন্তুষ্ট নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে। দ্যাট ইজ না যে নির্বাচনটা কোনো রকম মেজর কোনো ইনসিডেন্ট আমরা বিশেষ করে সহিংসতা হয়নি। নরসিংদীতে গত বছর 67টি হত্যার ঘটনা ঘটেছে। খুন হয়েছেন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। রায়পুরার চরাঞ্চলে এসব ঘটনা বেশি ঘটেছে, যেখানে টেটা যুদ্ধ স্বাভাবিক ঘটনা। আর শুধু রায়পুরায় 5 বছরে 2 ইউপি চেয়ারম্যান সহ অন্তত 100 জন খুন হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক সদিচ্ছা না থাকায় হত্যার সংস্কৃতি থেকে বের হতে পারছে না রায়পুরার মানুষ। টেটা যুদ্ধ নরসিংদীর রায়পুরা চরের নীলক্ষা, বাঁশগাড়ি, মির্জার চর ও পাহাড়তলি সহ 6টি ইউনিয়নের খুব স্বাভাবিক ঘটনা। গত 5 বছরে চরে ট্যাটা ও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বাঁশগাড়ি ও মির্জার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্তত 100 জন। পুলিশের তথ্য মতে শুধু গত বছরই নরসিংদীতে 67টি খুন হয়। সবচেয়ে বেশি হয় রায়পুরাতে। অভিযোগ রয়েছে প্রকৃত অপরাধের সংখ্যা অনেক বেশি। নরসিংদীর রায়পুরা উপজেলার 6টি ইউনিয়নে যেতে হলে পার হতে হবে এই নদী। আর এই নদী পার হতে হলে উঠতে হবে ফেরিতে অথবা নৌকায়। সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় বেশিরভাগ অপরাধ কিংবা হত্যাকাণ্ড হয় এসব চরে। কিন্তু কেন এসব অপরাধ বা হত্যাকাণ্ড তা জানতে আমাদের গন্তব্য সেসব এলাকায়। আমাকে মারছেন, আমি আপনাকে মারছি, মারার পর মারার না আপনাকে আমার মারতে হবে। আমার যদি সামর্থ্য শক্তি থাকে আমার আইতাতে আমি আপনাকে মারলাম। ইলেকশন লইয়া মারামারি করে, এরপর রাজনীতি লইয়া মারামারি করে, আর কি মারামারি হয়, মার্ডার হয়, অনেক অগণিত মার্ডার হয়েছে। আগে টেরা দিয়ে গায়ে গায়ে হইতো, ফাগুন দিয়ে বলম দিয়ে গায়ে হইতো, অনেকবার ডাইরেক্ট শট মেরা দেয়। বাসগাড়ি দই এক দাগে মরছে 5 জন, তারপরে অন্য গ্রামও 1 2 জন মরছে। হত্যাকাণ্ড বেশি ঘটছে নির্বাচনের সময়। এখনও চর এলাকায় এমন লোক রয়েছেন, কয়েকটা মার্ডার কেসের ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্য চলাফেরা করছে, বিমদের সাথে ওঠা বসা করছে। 2 দলকে উস্কে দেন, সেখানে মারামারি হয়, তাদের মামলা মোকদ্দমা হয়, তদবির হয়। 14 সালের পর থেকে মাননীয় সংসদ সদস্য উনিই তো রায়পুরার সংসদ, উনি সবকিছু উনি নিয়ন্ত্রণ করেন। দলাদলি, হ্যাঁ, প্রতিহিংসা রাজনীতি, এইসবই মেন উদ্দেশ্য। বিচার হয় না কেন তাহলে এগুলো? দিনের পর দিন পড়ে আছে, বিচার হয় না। পুলিশ বলছে আসামি বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে মামলার গ্রহণযোগ্যতা কমে। তো এই গোষ্ঠীগত ঘটনার ক্ষেত্রে আসামিদের সংখ্যাটা অনেক বেড়ে যায় এবং সবাই মানে পাল্টাপাল্টি মামলা হামলার শিকার হয় অনেক ক্ষেত্রে। নরসিংদীর রায়পুরায় কেন এত হত্যাকাণ্ড? সামান্য বিরোধ থেকে, হত্যার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চান এই এলাকার মানুষ। বলছেন শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছাই পারে এই এলাকার মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, নরসিংদী। বিশ্ব পরিবেশ দিবসে আজ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের দেখানো হয় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে তৈরি অ্যানিমেশন মুভি টুমরো। শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে 7ম শ্রেণীর শিক্ষক সহায়িকা বইয়ে যুক্ত করা হয়েছে টুমরো মুভির নাম। 5 জুন বিশ্বের সব দেশে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দূষণের কারণ ও এর থেকে বাঁচার উপায় খুঁজে বের করে পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করে তোলা এই দিবসের অন্যতম লক্ষ্য। এবার দেশের সকল জেলা ও উপজেলায় এবং ঢাকা মহানগরীর 100টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এরই অংশ হিসেবে রাজধানীর বিআইটি স্কুল, উদয়ন স্কুল, বিয়াম স্কুল, নালন্দা ও বিসিআইসি স্কুলে
দিবসটি ঘিরে আয়োজন করা হয় শোভাযাত্রা, বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা, সচেতনতামূলক গান ও শিক্ষণীয় অ্যানিমেশন মুভি টুমোরোর প্রদর্শন। ভয়াবহ অবস্থা আমরা যে বাংলাদেশে দেখতে পেলাম সেই সম্পর্কেও তারা জানবে এবং জেনে তারা পদক্ষেপ নেবে তাদের পৃথিবীটা কেমন হবে। কলকারখানার যে বর্জ্য সেগুলো, মানুষের বর্জ্য, এগুলো সব মিলেমিশে একাকার অবস্থায় সব কিছু মিলে আমরা নানাভাবে পরিবেশকে দূষিত করে ফেলছি। শিক্ষকদের মতে এই মুভি দেখে শিক্ষার্থীরা জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের ফলে সৃষ্ট ভয়াবহ পরিবেশ বিপর্যয় সম্পর্কে সচেতন হতে পারবে। আমরা বইয়ে যা পড়েছি তথ্য অনুযায়ী এরকম একটা ধারণা এসেছিল, কিন্তু এত সুন্দরভাবে উপস্থাপনা আমাদের কাছে কখনো করা হয়নি। এই ভিডিওটা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে অনেক এনকারেজ করেছে আমাকে। গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে স্টপ করা উচিত। আর্থ হচ্ছে গ্রিন এফেক্টের জন্য অনেক পলিউটেড হয়ে যাচ্ছে। পাঠ্য বই থেকে তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেও পরিবেশ দূষণের কারণে কি কি ক্ষতি হতে পারে তার ধারণা দিচ্ছে অ্যানিমেশন মুভি টুমোরো। এটি দেখে নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে সচেতন করতে চায় ক্ষুদে শিক্ষার্থীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে হঠাৎ যমুনা নদীর পানি বাড়ায় শাহজাদপুর ও এনায়েতপুরে শুরু হয়েছে নদী ভাঙন। 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 1.5 কিলোমিটার এলাকাসহ নদী গর্ভে গেছে 6টি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। সিরাজগঞ্জের এনায়েতপুর ও শাহজাদপুরে ভাঙনের মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্কুল, মসজিদ, মাদ্রাসা, বসতভিটা ও ফসলি জমি। স্থানীয়রা জানান 2019 সালে যমুনা নদীর ডান তীর রক্ষায় 650 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। কিন্তু পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদারের গাফিলতির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। ফলে প্রতিনিয়ত নদী ভাঙনের শিকার হচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। কষ্ট বেদন করে একটা বাড়ি করছিলাম, একটু থার মতো আশ্রয় ছিল, হয়েছিল, কিন্তু ওই জায়গাটা আবার ভাঙ্গে চলে গেছে, গেলই কোনো কাজই করে না, ভাঙ্গে বিলীন হয়ে যাইতেছে। আমরা কত অনুরোধ করি, আমাদের কথা তারা কোনো কার্যকর করে না। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আপাতত জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। 2025 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে। জিও টিউব এবং ড্রেজিংয়ের মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি হবে। এই 1 বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রকল্পের কাজ শেষ হবে। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণ প্রকল্প শেষ করার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। জানিয়ে দেব খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ফিরতি লেগে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষকে গোল করা থেকে বিরত রাখাই মূল চ্যালেঞ্জ বলে জানান স্বাগতিক অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রথম লেগে 7 গোল করা অস্ট্রেলিয়া তাদের বড় প্রতিপক্ষ হিসেবে দেখছে ঢাকার আবহাওয়াকে। বসুন্ধরা কিংস আরেনায় 2 দলের ম্যাচ শুরু হবে বিকাল 4:45টায়। বাংলাদেশ অস্ট্রেলিয়া ফিফা র্যাঙ্কিংয়ে কিংবা মাঠের পারফরমেন্স যাদের সঙ্গে ব্যবধান যোজন। 7 মাস আগেই যাদের বিপক্ষে 7-0 গোল ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত হতে হয় জামাল ভুঁইয়াদের। অতীত পরিসংখ্যানেও 3 বার সাক্ষাতে 16 গোল হজম করেছে লাল সবুজরা। কালকে একটা ভালো চান্স আছে, একটা ভালো অপরচুনিটি আছে to show the people of Bangladesh our performance. সম্পূর্ণ নতুন ম্যাচ হলেও মাঠের শক্তিতে অস্ট্রেলিয়া বড় প্রতিপক্ষ, তবুও ঢাকার আবহাওয়া নিয়ে বাড়তি চিন্তায় অতিথিরা। কন্ডিশন সম্পূর্ণ বাংলাদেশের পক্ষে, সাথে দর্শকেরাও। কিন্তু অস্ট্রেলিয়া দল এমন বৈরী পরিবেশে খেলে অভ্যস্ত। এই দলটা চীনে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে 85,000 দর্শকের সামনে। এমন অজস্র ম্যাচ আমার ছেলেরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলেছে, যেখানে পরিস্থিতি পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল। আই গ্রুপে 4 ম্যাচ শেষে 12 পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে সক্কারুরা। অন্যদিকে ঢাকায় হোম ম্যাচে লেবাননের সঙ্গে 1-1 গোলে ড্র করে 4 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে বাংলাদেশ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভারতে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার মোদির শপথ, শেখ হাসিনার অভিনন্দন। মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রীর।
কাল প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দেবেন অর্থমন্ত্রী, গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এখনই দুদকে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির, 15 দিনের সময় চেয়ে আবেদন। এই ছিল এখনকার মতো, এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।